নমস্কার। অনেকদিন পর একবার একটা রেকর্ডিংয়ের পার্সপেক্টিভ নিয়ে আবার সবার সামনে ফেরা এবং আমার খুবই পছন্দের একটি পরিপ্রেক্ষিত, খুবই প্রিয়, মনের কাছাকাছি থাকা একটি পরিপ্রেক্ষিত নিয়ে একটি খুব সংক্ষিপ্ত অবতারণা হতে চলেছে। তা হলো তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত বাৎসরিক স্মরণিকা, ফুলমেলা ৪৩ বছর। এর আগে আমি আমার প্রতীক মহাপাত্র অফিসিয়ালেরই যে ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে সেখানে একটি উপস্থাপনায় ফুলের মেলার এবছরের জার্নি কীরকম ছিল, ৫ই জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি ২০২৪ সালে ফুলের মেলা আয়োজিত হয়েছিল বৈকুণ্ঠ সরোবর প্রাঙ্গণে এবং সেই নিয়ে কিছু কথা আমি ভাগ করে নিয়েছিলাম। তবে স্মরণিকার কথা সেখানে কোনো রকমভাবে আলাদাভাবে উল্লেখ করা হয়নি, কারণ ফুলের মেলার স্মরণিকা এযাবৎ আমি যত বছর তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনে সম্পৃক্ত থাকার সৌভাগ্য পেয়ে এসেছি, মেলা চলার দরুন নয়, বরঞ্চ তার কিছুটা সময় পরে প্রকাশিত হয়। কারণ যারা সম্পাদক মণ্ডলীতে বিভিন্ন সময় থেকে এসেছেন, অন্যান্য কাজের এতটাই বড় একটা প্রেশার কাজ করে যে ওই ৪ দিনের দরুন স্মরণিকার প্রকাশনাটা সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। তো এবছরও অন্ততপক্ষে ৫ মাস পরে আমরা পুরো প্রকাশনাটি হাতে পেয়েছি এবং যেমনটা আমি এর আগের একটি ছোট পোস্টে লিখেছিলাম যে তমলুকের অন্যতম মার্জিত, পরিশীলিত এবং সুপ্রসিদ্ধ স্মরণিকাগুলির মধ্যে একটা। তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন এবং এর যে নেচার স্টাডি ক্যাম্প, প্রকৃতি পাঠের পাঠশালা, তার সাথে আমার সম্পৃক্ত থাকার দরুন আমি এই স্মরণিকারও একজন হয়ে উঠি সময়ের সাথে সাথে। প্রথম আমার মনে পড়ে আমি লেখা জমা দিয়েছিলাম এখানে আমার ২০১৩ সালের মার্চ মাসে, ১০ই মার্চ অর্গানাইজ করেছিলাম আমরা বাটারফ্লাই অবজারভেশন ক্যাম্পের ফার্স্ট সিরিজের উপর। আমার লেখাটির নাম ছিল রং বেরঙের পাখার মাঝে। ভাবতে অবাক লাগে তখন ক্লাস 10-11 এই সময়ে কতটাই মানে লেখার মধ্যেও একটা অদ্ভুত অনাবিল কৈশোর ছিল। সেখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন ম্যাচিউরিটি, একটা পরিণতি বোধের দিকে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমি এ কথা অবশ্যই এখানে আজকে অন ক্যামেরা স্বীকার করব, মানে অ্যাকনলেজমেন্টের হয়তো এর থেকে বড় স্কোপ খুব একটা হয়ে উঠবে না। এখানে যতজনের আমি লেখা পড়েছি তারা শুধুমাত্র যে তাদের লেখনী দিয়ে এই পত্রিকাকে সমৃদ্ধ করেছেন তা নয়, তাদের লেখা এক একটি পার্সপেক্টিভ থেকে শিক্ষণীয় এক একটি দিক হিসেবে কাজ করেছে। মানে তারা কোথাও না কোথাও এক একজন শিক্ষক হয়ে উঠেছেন। আর আমি যদি বিতোষক জেঠুর কথা বলি, বিতোষক পট্টনায়ক যিনি এই পত্রিকার মুখ্য সম্পাদক, তার সাথে থেকে কাজ শেখার সৌভাগ্য আমার হয়েছে সেই ২০১৩ পত্রিকার প্রকাশনার সময় থেকেই। প্রথম লেখা রং বেরঙের পাখার মাঝে এবং তারপরে ২০১৪ সালের ম্যাগাজিনের জন্য লিখলাম একটি, ঠিক রেস্কিউ অপারেশন রিলেটেড বলবো না, তবে রেস্কিউ অপারেশনের সঙ্গে একটা মোরাল এথিক্স ইমবাইব করে লেখার চেষ্টা করেছিলাম, আমরা কিন্তু একা নই। এবং তারপর বিভিন্ন লেখার মধ্যে, মানে ৬টা লেখার মধ্যে আমার উল্লেখযোগ্যভাবে যে লেখাগুলি ভীষণ রকমভাবে নিজের লিখে ভালো লেগেছিল, মনে হয়েছিল একটা পার্টিসিপেশনের মধ্যে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে অন্যতম একটি লেখা নীড় ছোট্ট ক্ষতি নেই। অবভিয়াসলি আমরা জানি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত গানের লাইনকে উদ্ধৃত করেই লেখা, সেটা বেসিক্যালি পাখিদের যে আর্টিফিশিয়াল নেস্টিং সেই কনসেপ্টের উপর আধারিত রাখার চেষ্টা করেছিলাম। এবং শেষ লেখাটি, মানে এই ২০২৪-এর সংখ্যার আগে ২০১৮-১৯-এর সংখ্যার জন্য যে লেখাটি দিই, সেটি আমার নিজেরই কানহা সফরের উপর ওরিয়েন্টেড ছিল। ভালো থেকো কানহা, খুব সংক্ষিপ্ত একটি লেখা, মানে এই লেখারই একটি বৃহত্তর এক্সটেনশন অন্য একটি ওয়েব ম্যাগাজিনে পাবলিশড হয়েছে ৩টি পর্বে এবং তার নিজস্ব ইংলিশ ডকুমেন্টেশন, ইংলিশ ট্রান্সলেশন যদি বলি, তা রয়েছে আমার নিজেরই ব্লগে, ওয়াইল্ড প্রতীকে রয়েছে, যে ব্লগটার এখনও পর্যন্ত রিসেন্টলি খুব বেশি লেখা দেওয়ার আমি সুযোগ করে উঠতে পারিনি ডিউ টু আ নাম্বার অফ সার্কামস্ট্যান্সেস অ্যান্ড অব্লিগেশনস। কিন্তু আজ আরও একবার এই প্রকৃতির টানে ফেরার অনুষঙ্গেই মনে হলো যে এই লেখার পাঠ এবং যে অনুষঙ্গ থেকে লেখাটি অভিব্যক্ত হয়েছে তা যদি আরও একবার আপনাদের সামনে তুলে ধরা যায় এই মূল পর্বের সাথে সম্পৃক্ত করে, খুব ভালো একটি রিক্যাপিচুলেশন হতে পারে। তো আমার ২০২৪-এর এই সংখ্যার জন্য যে লেখাটি ছিল সেটি মূলত ২০২২ সালের জুন মাসের এবং তারপরে সেপ্টেম্বর মাসের
দুটি ক্যামেলিয়ান রেস্কিউ, ইন্ডিয়ান ক্যামেলিয়ান রেস্কিউকে কেন্দ্র করে। ক্যামেলিয়ানকে আমরা বাংলায় বহুরূপী বলি, যদিও অনেকে গিরগিটি বলে থাকেন, বাট গার্ডেন লিজার্ড এবং ক্যামেলিয়ানের প্রজাতি সম্পূর্ণভাবে আলাদা। এবং বহুরূপী সমাচার এই লেখাটি এবছরের এই সংখ্যায় প্রকাশিত হয়েছে। তো আমি খুব সংক্ষেপে একবার আমার পাঠটি তুলে ধরছি, এবং যদিও দীর্ঘায়িত করতে চাই না খুব বেশি, যতটুকু লেন্থের মধ্যে যায়, যদি রেস্কিউ অপারেশনের দুটি ঝলক যা এখানে এর সঙ্গে অ্যাটাচ করা হয়েছে আপনারা সবাই দেখেন, খুব ভালো লাগবে। তো আমি কাল বিলম্ব না করে একদম লেখার মধ্যে ঢুকছি। বহুরূপী সমাচার। প্রকৃতির জন্য কিছু করার অবকাশের বিরল অথচ কর্তব্যপরায়ণ সান্নিধ্যের মধ্যে খুব কমজনেরই আসার সৌভাগ্য হয়। নিয়তি যখন সিদ্ধান্ত নেয় প্রকৃতির সেবার জন্য কাকে বেছে নেওয়া উচিত, সেই আহ্বান হয়ে ওঠে অমোঘ। সেই অমোঘ আহ্বানে সাড়া দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে বিগত 1 দশক ধরে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের সূত্রে তাদের প্রকৃতি নিরীক্ষণ শিবির বা নেচার স্টাডি ক্যাম্প, প্রকৃতি পাঠের পাঠশালায় যোগদানের মধ্যে দিয়ে। স্থানীয় জীববৈচিত্র্যের বিপুল সম্ভারকে প্রতিনিয়ত আরও গভীরভাবে জানার জন্য স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের নিয়ে বছরের বিভিন্ন সময় তমলুক ও সংলগ্ন নানান জায়গায় ক্যাম্পের আয়োজন করে এসেছি আমরা। আমার প্রকৃতিপ্রেমের রসাস্বাদনের সূচনা মূলত এই আধার থেকেই। এখান থেকেই নিজের ছাত্রাবস্থায় আমার বুঝতে শেখা একসাথে মিলেমিশে সংঘবদ্ধ হয়ে সবুজ বাঁচানোর দীক্ষায় আমরা কিভাবে সমৃদ্ধ হতে পারি। আজ 10 বছর এই শিবিরের নানান সারণীর আয়োজন পেরিয়ে, ছাত্রাবস্থা পেরিয়ে যখন ছাত্র সম কারোর কাছ থেকে কোনো উদ্ধার কার্যের জন্য ফোন আসে, তখন মনে হয় কোথাও একটা বৃত্ত যেন এসে সম্পূর্ণ হলো। ঘটনাটি 2022 সালের 30শে জুনের। আমার এক আত্মীয়ের সাথে তার চিকিৎসা কেন্দ্রিক কিছু জরুরি পরামর্শের জন্য ডাক্তারের কাছে এসেছি। সেই সময় প্রায় আলোচনার মাঝেই ক্লাস 7-এর ছাত্র অরণ্যের ফোন। মূলত বলে রাখি, ও আমার ছাত্র, কিন্তু এখনও ক্লাস 9। এটা 2 বছর আগের পার্সপেক্টিভের কথা বলছি। আর যেমন ওর নাম সেরকমই ও কিন্তু খুব অকৃত্রিম একজন অরণ্য প্রেমী। মানে সবুজের প্রতি টানটা ওর ভীষণ রকমভাবেই অমোঘ, যেটা আরও বেশি করে ওর থেকে আমার একটা ইন্সপিরেশন পাওয়ার বা অনুপ্রেরণা পাওয়ার একটা দিক হিসেবে বরাবর ক্রিয়াশীল থেকে এসেছে। ওর পরিবারের প্রত্যেকের সাথেও আমার সাথে অনেক বছরের যোগাযোগ। সে জানালো নিমতৌড়িতে মূল বাস স্টপেজ থেকে অনতি দূরেই ভেতরে একটি ইন্ডিয়ান ক্যামেলিয়ান উদ্ধার করা হয়েছে। এর পোশাকি বাংলা নাম বহুরূপী, বিজ্ঞানসম্মত নাম ক্যামেলিও জেলানিকাস। ভারতীয় উপমহাদেশ ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার নানান প্রান্তে এই বর্ণময় সরীসৃপের দেখা মেলে। শিকার ধরার জন্য অভিযোজিত লম্বা জিভ এবং দুভাগে বিভক্ত সারিবদ্ধ আঙুল বা বাইফিড ক্লাস্পার্স এই প্রজাতির অন্যতম বৈশিষ্ট্য। গিরগিটি বা গার্ডেন লিজার্ডের মতো শিকারের কাছে গিয়ে মুখ দিয়ে কামড়ে ধরার পদ্ধতিতে শিকার করতে অভ্যস্ত নয় বহুরূপী, বরঞ্চ এদের শিকার ধরার পদ্ধতির মধ্যে ব্যাঙের অনেক মিল দেখতে পাওয়া যায়। আকর্ষের মতো লেজের শেষ প্রান্ত বাঁকানো লম্বা অংশটি গাছের শাখা প্রশাখায় অনায়াসে চলতে ও প্রয়োজনে নিজেকে আটকে রাখতে সাহায্য করে। এই গাছের চলনের বিশেষ মুভমেন্টের একটা সার্টেন নাম রয়েছে, আর্বোরিয়াল মুভমেন্ট। বস্তুত এই বৈশিষ্ট্য থেকেই এদের বাংলা নামের উৎপত্তি। ও একটু ছেড়ে গেলাম, বেগ ইউর পার্ডন। এটাই সব থেকে বড় একটা ব্যাপার যে কোনো লাইভ রেকর্ডিংয়ের সময়, মানে ইনস্ট্যান্ট পাঠের এসেন্সটা পাওয়া যায়, কোনো রকমের কোনো যান্ত্রিকতা বা সীমাবদ্ধতা একটা কঠোর এর মধ্যে না থেকে। যে জায়গাটা ছেড়ে গেলাম, হ্যাঁ, সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো পরিবেশের প্রেক্ষিতের সাথে রং পরিবর্তন করার ক্ষমতা। বস্তুত এই বৈশিষ্ট্য থেকেই এদের বাংলা নামের উৎপত্তি। বর্ণ পরিবর্তনের মূল কারণ অন্য বহুরূপীর সাথে সংযোগ সাধন এবং পরিবেশের তাপমাত্রার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা। রং যত গাঢ় হবে, বেশি তাপমাত্রা শোষণে তত সুবিধা। স্থানীয় বন দপ্তরের সাথে কথা বলে বিশেষ কোনো আগ্রহের সাড়া পাওয়া গেল না। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম শহুরে রাস্তার ধার থেকে সরিয়ে এনে নিজের বাড়িতেই চৌহদ্দিতে কোথাও ছেড়ে দেব। যেহেতু এরা এখানকার স্থানীয় প্রজাতি, তাই পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে নিতে বিশেষ অসুবিধা আদৌ হবে না। পুরো ঘটনাটিকে নথিবদ্ধ করে রাখার জন্য ভিডিও রেকর্ড করা হয়েছে, যে ভিডিও ইনফ্যাক্ট এই রিড অ্যালাউডের পরেই সংযোজিত রয়েছে, যাতে কখনো কাউকে স্থানীয় প্রাণী বৈচিত্র্যের কথা বলতে গিয়ে এই অনুষঙ্গগুলি দেখানো যায়। প্রকৃতিকে এভাবে নিজের সেবাটুকু দেওয়ার আনন্দ যে কতটা অকৃত্রিম তা আরও একবার অনুভব করলাম।
এই ঘটনার 2 মাস পরে সেপ্টেম্বরের 9 তারিখে এক প্রতিবেশীর কাছ থেকে ফোন কল পাওয়ার পর আমি নিজে গিয়ে আরেক বহুরূপীর সাক্ষাৎ পাই এবং গায়ের রং আরও গাঢ় এবং বয়সে নবীন বলেই মনে হলো। নিজেদের চারপাশের প্রাকৃতিক আকরকে জানার ও জানানোর এই প্রয়াসে কোথাও যেন প্রকৃতিপাঠ শিবিরেই সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। লক্ষ্য শুধু এভাবেই সাধ্যমতো সবার কাছে সচেতনতার বার্তা পৌঁছে এগিয়ে নিয়ে যাওয়ার। এখানে লেখাটি শেষ হচ্ছে, তবে এখানে এই স্বল্প পরিসরের লেখার মধ্যে যে কয়েকটি কথাকে তুলে ধরা যায়নি তা হলো যে আমরা যখনই কোনো রেস্কিউ অপারেশন তমলুক রিলেটেড এই জায়গাগুলো থেকে করার চেষ্টা করেছি, স্থানীয় বন দপ্তরের কাছ থেকে কিন্তু অনেক সময় খুব অনীহার দিক আমরা পেয়েছি। 2019-এর একটি হনুমানের আহত হয়ে যাওয়ার কথাও মনে পড়ে, যার এই কনুইতে পার্টিকুলারলি কেউ হাঁসুয়া দিয়ে একটি কোপ মেরেছিল এবং তার চিকিৎসা আমরা স্থানীয়ভাবেই এখানে করি। এই চিকিৎসা পদ্ধতির জন্য আমাকে সর্বতোভাবে পরামর্শ দিয়ে যিনি হেল্প করেছিলেন আমাকে, নীলাঞ্জন রায়চৌধুরী, তাকে ধন্যবাদ। কারণ উনি ওই সময় নিউজপোরিন পাউডার কিভাবে স্প্রে করতে হবে এবং কিভাবে মোটামুটি একটা জায়গায় নিয়ে গেলে তার রক্তক্ষরণটা আটকানো সম্ভব, এই ব্যাপারে যথেষ্ট গাইডেন্স দেন। ওভার টেলিফোন আমাদের কথা হয়, এটা নভেম্বর 2019-এর ঘটনা। সেই সময় কিন্তু বন দপ্তরকে ডেকে আমি কোনো যথার্থ সাড়া পাইনি এবং এই পার্সপেক্টিভেও যখন বন দপ্তরকে ডাকার মতো সিচুয়েশন হয়েছিল, আমি অ্যাকচুয়ালি ডাকিনি, কারণ যথেষ্ট সঙ্গত একটি জায়গা থেকেই আমাকে বলা হয়েছিল যে সঠিকভাবে হয়তো প্রপারলি এর টেক কেয়ার করা হবে না, যেখানে ছাড়ার তার পরিবর্তে হয়তো অন্য জায়গায় ছেড়ে দেওয়া হবে, তো কার্যত খবর দেওয়ার কোনো দরকার নেই। আর যেহেতু এটা নেটিভ স্পিসিস, সেই কারণের জন্য আমি একটা জায়গা থেকে নিশ্চিন্ত ছিলাম যে এখানে নিজের এরিয়াতে ছাড়লে কোনো রকম কোনো ক্ষতি হবে না, এবং একে ছাড়ার পর আমি এর পরেও দুবার তার দেখা পাই নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে গোটা বড় এরিয়াটা জুড়ে, যেটা আপনারা ভিডিওতে একটু পরেই দেখতে পাবেন। এবং কেউ তখন একটি খুব অপ্রাসঙ্গিক মন্তব্য করেছিলেন যে এরকমভাবে আপনারা একজন অপরিচিতের হাতে তুলে দিলেন, আমাকে ফোন নাম্বার দিন, আমি কথা বলে দেখব। অ্যাকচুয়ালি এই সমস্ত মন্তব্য তো হুটহাট করে দেওয়া যায় না, একটু খোঁজ নিয়ে দেখতে হয় যে আমরা নেটিভ স্পিসিস নিয়ে কথা বলছি না কোনো এক্সোটিক স্পিসিস নিয়ে কথা বলছি। তো ওই কথাগুলি একটু অপ্রীতিকর সত্য হওয়ার জন্য আমি কোনো রকমভাবে লেখার মধ্যে, মূল লেখনীর মধ্যে উল্লেখ করিনি। আমার খুব ইচ্ছে ছিল, গতকাল আমি বিতোষক জেঠু অর্থাৎ বিতোষক পট্টনায়কের কাছ থেকে এই পত্রিকাটি সংগ্রহ করি, যদিও ওনার সঙ্গে সরাসরি আমার এই প্রাকৃতিক দুর্যোগের অ্যাম্বিয়েন্সটা কাটার পর যাওয়া সম্ভব হয়নি। আমি আমার ছাত্র প্রিয়াংশুর কাছ থেকে, প্রিয়াংশু হাজরা, ওর কাছ থেকে আমি এটা কালেক্ট করে থাকি এবং সেও খুব ইন্টারেস্ট নিয়ে শোনে। তো কোথাও একটা খুব দারুণ ট্রানজ্যাকশন অফ থট বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট এই অ্যাম্বিয়েন্সটা তৈরি হলো। তো বিতোষক জেঠুকে আমার আন্তরিক প্রণাম এবং ধন্যবাদ। আরও একবার রেস্কিউ রিলেটেড একটা পার্সপেক্টিভ তাদের এই এত বড় গরিমাময় স্মরণিকায় তুলে ধরবার জায়গা করে দেওয়ার জন্য ধন্যবাদ প্রান্তিক দাকে। যদিও এই রেস্কিউর ব্যাপারে আমরা ডাইরেক্টলি কখনো সেভাবে কমিউনিকেটেড হয়ে উঠতে পারিনি, কিন্তু ভাবের আদান প্রদান প্রচুর হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে অবভিয়াসলি যে পরিবারটি এবং আমার যে ছাত্র এই ক্যামেলিয়ানকে আমার হাতে তুলে দিয়েছিল সেই সময়, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তাদের মধ্যে দিয়ে সচেতনতার প্রসার এভাবেই যেন ঘটে। খুব ইচ্ছে ছিল এই ছোট্ট রেকর্ডিংয়ের পার্টটা আমি আজকে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ির কাছাকাছি কোথাও হাঁটতে হাঁটতে করব, কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য আমি সেই পার্সপেক্টিভটা না পাওয়ায় আমাকে আমার স্টাডি রুম থেকেই করতে হচ্ছে। আপনাদের সবার জন্য 2 বছর আগে সেই রেস্কিউ অপারেশন আরও একবার রইল। কালক্ষেপ না করে অলরেডি একটা খুব ডেন্সড এরিয়ার মধ্যে চলে এসেছি। আর যারা এটা মনে করছেন হয়তো যে কোনো রকমভাবে আমরা ওকে ওর উপযুক্ত হ্যাবিট্যাটে ফিরিয়ে দিচ্ছি না, তাদের উদ্দেশ্যে এটাই বলি যে এই যে ডেন্স এরিয়া দেখছেন আমার পেছনে, এগুলো কিন্তু এদের ন্যাচারাল হ্যাবিট্যাট। সুতরাং এরকমভাবে ভাবার কোনো দরকারই নেই যে আমরা ন্যাচারাল হ্যাবিট্যাট থেকে কোনো রকমভাবে ওকে দূরে নিয়ে যাচ্ছি। রাদার হি ইজ ভেরি মাচ স্টেইং ইন হিজ ন্যাচারাল কাইন্ড অফ হ্যাবিট্যাট। তো আমরা এখানেই কোনো একটা গাছে ওকে এখন রিলিজ করব। এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলেছিলাম, কিন্তু তাদের যথেষ্ট উন্নাসিক মানসিকতার কারণে নিজেরই একটি এলাকায় চলে আসতে হয় যেখানে বায়োডাইভার্সিটি কিন্তু ভীষণভাবে রিচ। আমি খুব ছোট্ট করে একবার বায়োডাইভার্সিটির পুরো ব্যাপারটা দেখানোর চেষ্টা করব এখানে। মানে বায়োডাইভার্সিটি তো দেখাতে পারবো না, কিন্তু এরিয়াটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ডেন্স এবং রিচ একটা এরিয়া। আসলে আমরা চলে যাই এর পরবর্তী অংশে।
আসলে পুরো মুহূর্তটির একটা কালেকশন করে রাখা, সঞ্চয়ন করে রাখা ভীষণভাবে দরকার ছিল, তাই এই আয়োজন। বেসিক্যালি আমি ওকে নিয়ে এসেছি একটা ছোট্ট বায়ু চলাচল করা যায় এরকম একটা এনক্লোজারে করে, এবং তারপর ওকে আনলাম এখানে। আসুন দেখা যাক কীরকমভাবে বহুরূপী তার নিজের জায়গা করে নেয়। তুমি, তোমার দ্বারা হবে না, ওখানেই দাঁড়িয়ে থাকো তুমি। আসুন দেখা যাক। অসাধারণ। আমরা এখন চেষ্টা করব যাতে কোনো একটা গাছের শাখায় ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারে, এবং দেখতেই পাচ্ছেন যে এক অলিখিত সখ্যতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। ঠিক আমার রিস্টের উপর বসে আছে। আমি এক কাজ করি, বাহ, অনবদ্য। এত ভালো শট পাবো আশা করিনি। এই লেজের থ্রুতে এরা গাছের বিভিন্ন ডালে নিজেদের সংযোগ বজায় রাখে। আমি খুব চেষ্টা করছি ওর চোখ, এত সুন্দর যে চোখ, সেই চোখের একটা শট নেওয়ার, কিন্তু এখন ভিডিও রেকর্ডার অন করা আছে, তাই কোনো স্টিল আমি শ্যুট করতে পারবো না, এবং আমার হাতও আটকা আছে। তাই যতক্ষণ এই মুহূর্তটা একে অপরের সাথে উপভোগ করতে পারি, সেই লক্ষ্যের পথেই হাঁটা। আমি চেষ্টা করছি ওকে খুব কাছ থেকে দেখানোর। ফোকাসের মধ্যেই রয়েছে, ব্রিলিয়ান্ট। এই হলো একটি বহুরূপী, যাকে আমরা ইংরেজিতে ক্যামেলিয়ন নামে চিনি, এবং পরিবেশের সাথে অনেকটা গার্ডেন লিজার্ডের মতোই খুব সহজে এরা কিন্তু নিজেদের রং পরিবর্তন করতে পারে। আমি খুব খুশি হতাম যদি এর একটা স্টিল শট আমি এভাবেই নিতে পারতাম। সো হিয়ার উই আর। চলো, কিছুক্ষণের মধ্যেই ও নিজের জায়গা করে নেবে। চলার ভঙ্গিটা লক্ষ্য করুন, কীরকমভাবে পায়ের পাতাকে স্প্রেড করে এরা কোনো কিছুর মধ্যে নিজেকে আঁকড়ে ধরে। এখনও আঁকড়ে ধরার বন্ধনটা কোথায় রয়েছে আপাতত দেখুন। এই হচ্ছে একটি ক্যামেলিয়নের টোটাল লেন্থ। আমি একটু দূর থেকে ক্যামেরাটা ধরার চেষ্টা করি, এবং এটা একদমই এদের ন্যাচারাল হ্যাবিট্যাট। এরকমটা ভাবার কোনো কারণ নেই যে আমরা ন্যাচারাল হ্যাবিট্যাট থেকে কোনো রকমভাবে ডিপ্রাইভ করছি, কারণ আমার কাছে কিছু কল এসেছিল, এবং সেখানেই আমি তমলুক ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল হই যে শুধু এমন কোনো জায়গায় যাতে তুলে না দেওয়া হয় যাতে কোনো রকমভাবে এর নিজেরই কোনো সংশয় দাঁড়িয়ে যায়। কারণ এর আগে 2019-এর নভেম্বরে একটি হনুমানের সূত্র ধরে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে কমিউনিকেট করার চেষ্টা করেছিলাম, যথারীতি তারা তাদের উন্নাসিকতা সেখানেও প্রমাণ করেন। আমি জানি না আমার এরিয়াতে কখনো আমি সচরাচর একে দেখতে পাবো কিনা, কিন্তু ভীষণভাবে আশা রইল আরও কখনো এর সাথে কোনো মুহূর্ত সঞ্চয়নের। হাত নড়ার কারণে আউট অফ ফোকাস। কত সহজেই নিজেকে ক্যামোফ্লেজ করা যায় তার অন্যতম সেরা নিদর্শন। আর এত কাছ থেকে শট নেওয়ার কোনো অবসর আমিও অন্যান্য সময় পেতাম বলে মনে হয় না। ভালো থাকুক। হ্যাঁ, এই সমস্ত এরিয়াতে এরা থেকে অভ্যস্ত। খুবই ভালো লাগতো যদি বন দপ্তরের সহযোগিতা পেতাম, কিন্তু আমরা প্রথম থেকে এত উন্নাসিকতার সম্মুখীন হয়েছি যে বন দপ্তরের কাছ পর্যন্ত যাওয়ার সদিচ্ছাটুকুও হয়নি আমাদের। তাই এখানেই একটা ডেন্স ফরেস্ট এরিয়াতে ওকে রিলোকেট করলাম, এবং এর আগেও বিভিন্ন রিলোকেশন এখানে সুসম্পন্ন হয়েছে, সাপ, কচ্ছপ ইত্যাদি, এবং তারা নির্বিঘ্নেই রয়েছে বলে ধারণা। এর ক্ষেত্রেও ভবিষ্যৎ যথেষ্ট সিকিওর হবে, এই আমাদের আশা। 2022-এর 9ই সেপ্টেম্বরের এই যে আরেক সাক্ষাৎ আরও এক ইন্ডিয়ান ক্যামেলিয়নের সাথে, এই সাক্ষাৎকে কোনো রকমভাবেই রেস্কিউ অপারেশন বলে অভিহিত করব না, বরঞ্চ খুব কাছেই রাস্তার একটি প্রান্ত থেকে, একটি জনবহুল ব্যস্ততামুখর প্রান্তর থেকে অন্য একটি দিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি একটি ডাক পেয়েছিলাম, যা ডেফিনেটলি একটা খুব সুন্দর অভিজ্ঞতার মধ্যে আমাদের সবাইকে সামিল করেছিল। সেই সময় আমরা অন দ্য স্পট
যারা যারা ছিলাম অনেকেই দেখে খুব বিস্ফারিত হয়েছেন, বিস্মিত হয়েছেন। আর আমরা যারা প্রতিনিয়ত এদের সংস্পর্শে থাকি তাদের কাছে তো খুব চেনা ঘটনা। অসাধারণ অসাধারণ। না না, গিরগিট গিরগিটির বড় ভাই অ্যাকচুয়ালি।